হ্যালো সবাইকে, আজকে আমি তোমাদের ক্লাস 8-এর যে তাপ চ্যাপ্টারটা রয়েছে সেই তাপ চ্যাপ্টার থেকে আজকে আমরা আলোচনা করব অবস্থার পরিবর্তন ও লিন তাপের ধারণা যে বিষয়টা রয়েছে সেই বিষয় নিয়ে প্রশ্ন উত্তর অর্থাৎ মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আনসার নিয়ে আলোচনা করব। তো প্রথম যে কোয়েশ্চেনটা রয়েছে সেটা বলেছে যে শীতপ্রধান দেশে গভীর জলাশয়ের নিচে মাছ ও অন্যান্য জলচর প্রাণীরা কীভাবে বেঁচে থাকে। ঠিক আছে, তো ধরে নাও যে এটা একটা পুকুরের জলটা কী হচ্ছে, পুকুরের জলটা মানে দিনের বেলায় তো মানে কিছুটা সূর্যের আলো পেয়েছে, সূর্যের আলো পাওয়ার পরে সেই অংশ অর্থাৎ যে জলটা রয়েছে সেই জলটা কিছু পরিমাণে গরম হয়ে যাওয়ার পর সেটা কী হয়েছে, পুরোটাতে গরম জল আছে, হালকা পরিমাণে গরম জল। তো যখন রাতের বেলায় কী হয়, প্রচণ্ড শীত নামে। তো রাতের বেলায় কী হবে, যখন শীত নামার পরে কী হচ্ছে, এই যে জলাশয়ের উপরের অংশে যে জলটা রয়েছে সেটা প্রথমে ঠান্ডা হবে। এবার ঠান্ডা হয়ে কী হবে, ঠান্ডা জল আমরা সবাই জানি যে ঠান্ডা বায়ু কী হয়, ভারী হয়। তো সেই ঠান্ডা জলটা কী হবে, নিচের দিকে নেমে আসবে ভারী হয়ে। এবার দেখো যে এই জায়গাটার উষ্ণতা কী ছিল, উষ্ণতা আমার কিছু পরিমাণে ছিল। এবার সেই জায়গাটায় যখন ভারী জল এসে জায়গা নিল তখন কী হবে, এই ঠান্ডা জল এই জায়গাটায় চলে আসছে। এবার গরম জলটা কী হয়, আমরা জানি কি গরম বায়ু উপরের দিকে উঠে যায়। সেম একই রকম এখানেও লজিকটাতে যদি আমরা দেখি তাহলে কী হবে, যে গরম হয়ে হালকা হয়ে কী হয়ে যায়, উপর দিকে উঠে যাচ্ছে। তাহলে এইভাবে একটা চক্র চলতে থাকছে। তো এই চক্রটা কখন বন্ধ হবে, দেখো এইভাবে কী হচ্ছে, শীতল হয়ে নিচে আসছে, এই জলটা আবার মানে গরম জলটা কী হচ্ছে ঠান্ডা হয়ে এই জলটা কী হচ্ছে, দেখো এখানে যদি আমি ধরে নাও তাই যে 10 ডিগ্রি সেন্টিগ্রেডের কোনো এক জলটা রয়েছে 10 ডিগ্রি সেন্টিগ্রেডে। এবার এই জায়গা থেকে কী হলো, এই জায়গাটা প্রথমে ঠান্ডা হবে, তো এটাই তো স্বাভাবিক যে উপরের অংশটা প্রথমে ঠান্ডা হবে। তো এই জায়গাটার জলটা ঠান্ডা হয়ে কী হলো, এই জায়গাটার উষ্ণতা কমে গেল। এবার উষ্ণতা কমে গেলে সেটা তো ভারী হয়ে যাবে। ভারী হয়ে গেলে কী হবে, সে নিচে নেমে গেল। এবার নিচের জলটা তো 10 ডিগ্রি সেন্টিগ্রেডে আছে এখনও, সে কী করলো, উপর দিকে উঠে যাবে। কারণ কি, এর তুলনায় অর্থাৎ এই যে অংশের তুলনায় কী হচ্ছে, মানে এটা গরম জল হয়ে থাকছে, তাহলে এ কী হলো, উপর দিকে উঠে গেল। তাহলে এভাবে একটা কী হচ্ছে, চক্র চলছে, অর্থাৎ ঠান্ডা নিচে, গরম জলটা কী হচ্ছে উপরের দিকে উঠে আসছে। তো এই জলটা যখন 4 ডিগ্রি সেন্টিগ্রেডে চলে আসে তখন কী হয়ে যায়, এই অংশটা পুরোপুরিভাবে বরফে পরিণত হয়ে যায়। আর আমরা কি জানি যে বরফ হচ্ছে কি তাপের কুপরিবাহী, তাই তো? সেই কুপরিবাহী হওয়ার জন্যই এটা জলটা যখন 4 ডিগ্রি সেন্টিগ্রেডে চলে আসে তখন কী হয়ে যায়, এই অংশটুকু পুরোপুরিভাবে ঘিরে ফেলে দেয় বরফে ঘিরে ফেলে দিলে কী হবে, এই যে জলের যে মাছগুলো রয়েছে, ঠিক আছে, যে মাছগুলো রয়েছে সেই মাছগুলো কী হবে, এই জলটাতে কত ডিগ্রি সেন্টিগ্রেড আছে, 4 ডিগ্রি সেন্টিগ্রেড রয়েছে, তাহলে এই 4 ডিগ্রি সেন্টিগ্রেডটাকে কাজে লাগিয়ে তারা কী করবে, বেঁচে থাকে। তো এইভাবেই পুরো প্রসেসটা চলতে থাকে। অর্থাৎ মেরু বা শীতপ্রধান দেশে কী হয়, জলটা গরম হয়ে মানে যে জলটা গরম হয়েছিল সেই জলটা কী হলো, উপর দিকে উঠে যাচ্ছে এবং ঠান্ডা জল নিচের দিকে নেমে আসছে। যখন 4 ডিগ্রি সেন্টিগ্রেড আসছে তখন এই উপরের অংশটা পুরোপুরিভাবে বরফে পরিণত হয়ে যাচ্ছে। সেই কারণে কী হচ্ছে, যে জলের যে উষ্ণতা সেটা কত ডিগ্রি থাকছে, 4 ডিগ্রি সেন্টিগ্রেড থাকছে। সেই 4 ডিগ্রি সেন্টিগ্রেডের জন্যই জলাশয়ে যে মাছ বা অন্যান্য জলচর প্রাণীগুলো রয়েছে তারা কী করছে, বেঁচে থাকছে সেই 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাকে কাজে লাগিয়ে। ঠিক আছে, বোঝা গেল নিশ্চয়ই। এরপরের যে কোয়েশ্চেনটা, অর্থাৎ তোমরা একটু সাজিয়ে গুজিয়ে লিখে নেবে, কারণ সাজিয়ে গুজিয়ে যদি আমি এখানে লিখতে যাই তাহলে অনেক সময় লেগে যাবে। ঠিক আছে, জাস্ট ব্যাপারটা বুঝিয়ে দিলাম, কীভাবে লিখতে হবে সেটাও আমি বলে দিলাম। তো এরপরে যে কোয়েশ্চেনটা রয়েছে সেটা হচ্ছে আপেক্ষিক তাপ কাকে বলে। আপেক্ষিক তাপ কাকে বলে সবাই নিশ্চয়ই জানো, যে একক ভরে কোনো পদার্থের উষ্ণতা যদি আমি বাড়াতে চাই তাহলে তাপের যে পরিমাণ মানে প্রয়োজন হয় সেটাই হচ্ছে কি আপেক্ষিক তাপ, অর্থাৎ যেটাকে আমরা কী বলি, স্পেসিফিক হিট। তাই তো, আপেক্ষিক তাপটাকে আমরা ইংরেজিতে কী বলি, স্পেসিফিক হিট বলি, তাই তো, স্পেসিফিক হিট। তো এই যে স্পেসিফিক হিট কাকে বলা হয়, ধরে নাও কোনো একটা একক ভরের কোনো একটা বস্তু রয়েছে, ঠিক আছে, এটা ধরে নাও যে এটা আমি একক ভরে নিয়ে নিলাম, অর্থাৎ 1 কিলো ভরের কোনো একটা বস্তু রয়েছে। এবার এর উষ্ণতা মানে বাড়াতে যদি আমি চাই 1 ডিগ্রি সেন্টিগ্রেডে, যদি আমি ধরে নাও এটা কত ডিগ্রি সেন্টিগ্রেডে রয়েছে, 5 ডিগ্রি সেন্টিগ্রেডে রয়েছে। এবার যদি আমি এটাকে 6 ডিগ্রি সেন্টিগ্রেডে করতে চাই তাহলে 1 ডিগ্রি সেন্টিগ্রেড আমি কী করছি, বাড়াচ্ছি। তো 1 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়িয়ে কী করলাম, 6 ডিগ্রি সেন্টিগ্রেড করলাম। তো কোনো একক ভরের কোনো পদার্থের উষ্ণতা যদি আমি 1 ডিগ্রি বাড়াতে চাই তাহলে যে পরিমাণ তাপের প্রয়োজন হচ্ছে, আমার যে 1 ডিগ্রি বাড়ালাম অর্থাৎ 5 ডিগ্রি থেকে 6 ডিগ্রি করলাম, এমনি তো হয়নি, বাইরে থেকে তাপের প্রয়োজন হয়েছে। তো সেই যে তাপটা তাকে বলা হয় কি, আপেক্ষিক তাপ। তাহলে দেখো যে সংজ্ঞাটা আমি লিখে নিয়েছি, যে একক ভরে কোনো পদার্থের উষ্ণতা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়াতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে কী বলা হয়, আপেক্ষিক তাপ বলা হয়। ঠিক আছে, অর্থাৎ আপেক্ষিক তাপ আমি কাকে বলবো, আপেক্ষিক তাপ হচ্ছে কি, কোনো একটা বস্তু নিয়েছি, তার ভর একটা একক ভর নিয়েছি, একক ভরে কোনো একটা বস্তুর যদি আমি তাপমাত্রা বাড়াতে চাই 1 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে কি হচ্ছে, তাপের প্রয়োজন হচ্ছে, যে তাপটা আমার কি করছে 5 ডিগ্রি থেকে 6 ডিগ্রি সেন্টিগ্রেডে বাড়াচ্ছে, অর্থাৎ যে তাপটা প্রয়োজন হচ্ছে, অর্থাৎ এটাই তো আমার প্রয়োজনীয় তাপ। যদি আমি 5 ডিগ্রি থেকে 6 ডিগ্রি করতে চাই তাহলে আমার প্রয়োজনীয় তাপ কোনটা, 1 ডিগ্রি সেন্টিগ্রেড
তো এই যে 1 ডিগ্রি সেন্টিগ্রেড এইটাকে আমরা কি বলবো, আপেক্ষিক তাপ বলবো। অর্থাৎ যে প্রয়োজন হচ্ছে 1 ডিগ্রি বাড়াতে, সেই যে তাপের প্রয়োজনীয়তা সেটাকে বলা হয় কি আপেক্ষিক তাপ। ঠিক আছে, আর আপেক্ষিক তাপের সমীকরণ আমরা কি জানি যে কিউ সমান mst, তাই তো। অর্থাৎ কিউ সমান mst, অর্থাৎ এটা কোথা থেকে পেলাম, ধরে নাও যে কোনো একটা বস্তুর ভর হচ্ছে কত m ভরের একটা বস্তু যার ভর হচ্ছে কত m। এবার ধরে নাও যে এটা থেকে আমি কি করলাম 6 ডিগ্রি হয়েছে, অর্থাৎ প্রথমেই ছিল কি, অর্থাৎ প্রথমে তাপমাত্রা আমি যদি T1 ধরে নিই তাহলে T1 ছিল আমার 5 ডিগ্রি সেন্টিগ্রেড, হয়েছে কত 6 ডিগ্রি সেন্টিগ্রেড, T2 সমান হচ্ছে কি 6 ডিগ্রি সেন্টিগ্রেড। তো 5 ডিগ্রি থেকে 6 ডিগ্রি সেন্টিগ্রেডও হয়েছে, তার মানে কি তাপমাত্রা কতটা বৃদ্ধি পেয়েছে, যদি আমি T2 মাইনাস T1 করি, ঠিক আছে, T2 মাইনাস T1 করি তাহলে আমি কি পেয়ে যাব, তাপমাত্রা বৃদ্ধি পেয়ে যাব, তাই তো। তাহলে এটাকে আমি এইভাবে না লিখে, ঠিক আছে, আমি কি করলাম এটাকে এইরকমভাবে রেখে দিলাম সমীকরণ হিসেবে, এভাবে রেখে দিলাম। তো এখানে আমি কি করলাম যে তাপমাত্রা বৃদ্ধি বা উষ্ণতার বৃদ্ধি কত হচ্ছে, উষ্ণতার বৃদ্ধি হচ্ছে কোনো সেই যে বস্তুটা নিয়েছি সেটা হচ্ছে কি T2 মাইনাস T1 উষ্ণতার বৃদ্ধি। তাহলে এটা হলো কি বস্তুর উষ্ণতা বৃদ্ধি। তো এই যে প্রয়োজনীয় তাপটা, অর্থাৎ যে পরিমাণে তাপের প্রয়োজন হচ্ছে সেই পরিমাণে তাপের যে প্রয়োজনীয়তা, অর্থাৎ সেটাকে আমরা কি বলি কিউ দিয়ে প্রকাশ করি। অর্থাৎ প্রয়োজনীয় তাপ বা গৃহীত তাপ বা বর্জিত তাপ সেটাকে আমরা কি বলে প্রকাশ করি, কিউ দিয়ে প্রকাশ করি। তো এই যে কিউটা কার সাথে সমানুপাতিক হবে, অর্থাৎ উষ্ণতা, কোনো একটা বস্তুর উষ্ণতা কার সঙ্গে সমানুপাতিক হয়, বস্তুর যে ভরটা থাকে তার সঙ্গে সমানুপাতিক হয়, এবং যে তাপমাত্রা বৃদ্ধি হলো সেই বৃদ্ধির তাপমাত্রা, অর্থাৎ যে তাপমাত্রা বৃদ্ধি হচ্ছে সেটার সঙ্গে কী হয়, সমানুপাতিক হয়। ঠিক আছে, অর্থাৎ এটা T2 মাইনাস T1। তাহলে এখান থেকে দেখো যে আমি সমানুপাতিক পাচ্ছি কি, যে প্রয়োজনীয় তাপ বস্তু কর্তৃক যে গৃহীত তাপ সেটা কার সাথে সমানুপাতিক হচ্ছে, বস্তুর ভরের সঙ্গে, এবং যে বস্তুর উষ্ণতা বৃদ্ধি সেই পদার্থের উষ্ণতার বৃদ্ধির সঙ্গে কী হচ্ছে, সমানুপাতিক হচ্ছে। তাহলে এই দুটোকে যদি আমি সমান করতে চাই তাহলে কি হবে, কিউ সমানুপাতিক m T2 মাইনাস T1 এটা লিখতে পারি আমরা। ঠিক আছে, অর্থাৎ সমানুপাতিক চিহ্নটাকে আমি এভাবে লিখে নিলাম কারণ দুটোই সমানুপাতিক রয়েছে। তো এই যে সমানুপাতিক চিহ্নটা রয়েছে তাহলে এখানে সমান যদি আমি লিখতে চাই তাহলে কী হবে, সমানুপাতিক চিহ্নটাকে উড়িয়ে দিয়ে যদি আমি সমান লিখতে চাই তাহলে আমাকে এখানে একটা ধ্রুবক গুণ করতে হয়। তো সেই ধ্রুবকটা কি, সেই ধ্রুবকটা এখানে তাপের আপেক্ষিক তাপের ক্ষেত্রে এখানে যে ধ্রুবকটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে কি এস। ঠিক আছে, এস যেটাকে বলা হয় আপেক্ষিক তাপ। তো এটা সমান আমরা কি পাই ms, আর এই যে তাপমাত্রা পরিবর্তন সেটাকে কি দিয়ে প্রকাশ করা হয়, অর্থাৎ T2 মাইনাস T1 যেটা করলাম সেটাকে ডেল্টা টি দিয়ে প্রকাশ করা হয়। অর্থাৎ ডেল্টা টি মানে হচ্ছে কি তাপমাত্রার বৃদ্ধি বা হ্রাস পেল। ঠিক আছে, সেটা মানে ডেল্টা টি, এখানে আমি যদি T2 মাইনাস T1 এখানে যদি আমি এটার জায়গায় কি বসাই ডেল্টা টি বসাই তাহলে কোনো ভুল নাই, কারণ ডেল্টা টি মানেই হচ্ছে কি T2 মাইনাস T1, অর্থাৎ উষ্ণতার বৃদ্ধি, পদার্থের উষ্ণতার বৃদ্ধিকে আমরা কি বলে প্রকাশ করি, ডেল্টা টি দিয়ে প্রকাশ করি। তো এই যে এর মানটা, অর্থাৎ এর যে নামটা সেটাই হচ্ছে কি আমার আপেক্ষিক তাপ। অর্থাৎ এইখানে আমি কাকে আপেক্ষিক তাপ বলবো, কে আপেক্ষিক তাপ বলবো। ঠিক আছে, তো আশা করি বুঝতে পেরেছো। তো এটাই হচ্ছে কি আমাদের গাণিতিক সমীকরণ, এটা বেশ ভালো করে মনে রাখবে যে কিউ সমান কি পাচ্ছি ms ডেল্টা টি। এবার যদি আমি এটাকে অঙ্কের সাহায্যে দেখি তাহলে অঙ্কের সাহায্যে আমরা কি করে করব, বার করব। ধরে নাও যে কোনো একটা জল রয়েছে, জল অর্থাৎ 10 গ্রাম একটা জল রয়েছে, ঠিক আছে, জল, তাকে আমি তাপ দিয়ে কত করলাম, প্রথমে ছিল কত ডিগ্রি 10 ডিগ্রি সেন্টিগ্রেড, বা এখানে 10 হয়ে যাচ্ছে, এটাকে 20 ডিগ্রি সেন্টিগ্রেড নিয়ে নাও। এবার এটাকে তাপমাত্রা বাড়িয়ে আমি কি করেছি 40 ডিগ্রি করেছি, ঠিক আছে, 40 ডিগ্রি সেন্টিগ্রেড করেছি। তাহলে এই যে জলের ক্ষেত্রে আমার কি হচ্ছে, যদি আমাকে আপেক্ষিক তাপটা বার করতে বলে তাহলে আপেক্ষিক তাপটা আমি কি করে বার করব। দেখো যে আমার প্রয়োজনীয় তাপ কত হচ্ছে, যদি আমাকে এখানে বলে দেয় যে এখান থেকে আমার এটাতে প্রয়োজনীয় তাপ কত হলো, প্রয়োজনীয় তাপ আমাকে বলে দিল যে 20, মানে সামথিং একটা কিছু বলে দিল। তাহলে এখানে দেখো যে 20 ক্যালোরি হচ্ছে, তাই তো। অর্থাৎ এখান থেকে যে তাপমাত্রা বৃদ্ধি হলো সেটা হচ্ছে কি 20 ক্যালোরি। আর আমরা কি জানি যে জলের ক্ষেত্রে যে স্পেসিফিক হিট সেটা কত হয়, 1 হয়। তো এখানে যদি আমি বসাই তাহলে কি হবে, যে প্রয়োজনীয় তাপ, অর্থাৎ আমি যদি প্রয়োজনীয় তাপ হচ্ছে বার করি তাহলে এটা থেকে আমি কি পাবো, দেখো এটা কি পেলাম, আমি 20 পেলাম, তাই তো। 40 মাইনাস 20 সমান কত হচ্ছে 20 ডিগ্রি সেন্টিগ্রেড, যে প্রয়োজনীয় তাপটা। তাহলে প্রয়োজনীয় তাপ সমান আমি কি লিখতে পারি, অর্থাৎ যে তাপটা প্রয়োজন হবে 20 ডিগ্রি থেকে 40 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়ানোর জন্য, অর্থাৎ আপেক্ষিক তাপের মানটা কত, 1 হচ্ছে। তাহলে এখানে যদি আমি বসাই সবগুলো তাহলে কি হবে, দেখো প্রত্যেক এর কত 10 কেজি, ঠিক আছে, 10 গ্রাম নিয়ে নাও, বা গ্রাম বা কেজি যা নিবে। তাহলে এখানে বসাই যদি তাহলে কি হচ্ছে যে আমার কি পাবো 10 ইন্টু এখানে 20 এখানে 40, তাই তো। তার মানে কি 10 ইন্টু 20 ইন্টু কত হবে 1, তার মানে কি এখান থেকে কত পাবো, মানে 200 পাবো, তাই তো। অর্থাৎ 200 ক্যালোরি তাপের আমার প্রয়োজন হবে, অর্থাৎ যে তাপমাত্রা প্রয়োজনীয়তা সেটা হচ্ছে কত 200 ক্যালোরি তাপ পাবো। ঠিক আছে, তো এটাই হচ্ছে আমাদের যেভাবে গাণিতিক সমস্যাগুলো সমাধান করতে হবে। ঠিক আছে, তো আশা করি বুঝতে পেরেছো।
এবার এখানে তোমাকে বলে দেবে যে মানে স্পেসিফিক হিটটা কী হয়, স্পেসিফিক হিটটা প্রত্যেকের জন্য আলাদা আলাদা হয়। এবার তোমাকে স্পেসিফিক হিট বা আপেক্ষিক তাপটা বলে দেবে, যখন অঙ্ক করার সময় আপেক্ষিক তাপটা বলে দেবে। এখানে যেমন আমি যদি ধরে নিলাম যে জলের ক্ষেত্রে আপেক্ষিক তাপের পরিমাণটা বলে দিয়েছে 1, তাহলে এখানে তোমাকে বার করতে হবে যে প্রয়োজনীয় তাপ কত হবে। অর্থাৎ যদি জলটা সেম যদি জল থাকে 10 কেজি বা 10 গ্রাম, ঠিক আছে, তো সেম জলের পরিমাণ যদি আমি বাড়াতে চাই, অর্থাৎ 20 ডিগ্রি থেকে 40 ডিগ্রি যদি আমি বাড়াতে চাই, তাহলে কী হবে, প্রয়োজনীয় তাপের পরিমাণটা কত হবে, 200 ক্যালোরি হবে। ঠিক আছে, তো আশা করি বুঝতে পেরেছ। এরপরে যে কোশ্চেনটা রয়েছে সেটা হচ্ছে যে আপেক্ষিক তাপের এককটা লেখো। আপেক্ষিক তাপের একক অর্থাৎ একটু আগে দেখলাম যে কিউ সমান কী হচ্ছে, কিউ সমান MS ডেল্টা টি, তাই তো। তো এখান থেকে যদি আমি এস এর মানটা বার করি, তাহলে এস সমান কী হবে, কিউ বাই এম ডেল্টা টি, তাই তো, এটা পাবো আমরা। তো এম বাই ডেল্টা টি অর্থাৎ এখানে কিউ বাই এম ডেল্টা টি, অর্থাৎ এখান থেকে যদি আমি কিউটা বসাই, তাহলে কিউটা কি, কিউটা হচ্ছে ক্যালোরি, ঠিক আছে। এমটা কি, এমটা হচ্ছে কি ভর অর্থাৎ গ্রাম, আর এটা হচ্ছে কি ডেল্টা টি, ডেল্টা টি সমান আমরা কি জানি যে তাপমাত্রা মাপা হয় ডিগ্রি সেন্টিগ্রেডের সাহায্যে, তাই তো। অর্থাৎ এটা থেকে আমি কি পাবো, ক্যালোরি গ্রাম ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক আছে। অর্থাৎ ক্যালোরি গ্রাম ইনভার্স ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স, অর্থাৎ এটাকে যদি আমি উপরে মানে সাজিয়ে লিখে যাই, তাহলে হবে কি এইভাবে পাবো। অর্থাৎ যে আপেক্ষিক তাপের এককটা হচ্ছে কি ক্যালোরি গ্রাম ইনভার্স ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স। বা এটাকে যদি আমি এটা না লিখে আমি কি লিখতে পারি, এটাকে আমি এভাবে লিখতে পারি যে ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক আছে। তো দুটোই একই। এরপরে যে অবস্থা রয়েছে সেটা হচ্ছে কি যে মানে কোশ্চেনটা রয়েছে সেটা হচ্ছে অবস্থার পরিবর্তন কী। অবস্থার পরিবর্তন কি বলতে গেলে দেখো যে অবস্থার পরিবর্তন কি জিনিসটা হচ্ছে যে কোনো একটা পদার্থের যদি ধরে নাও যে এটা হচ্ছে কি বরফ ছিল, ঠিক আছে, বরফ ছিল, এবার হয়েছে এটা জল। তো এই যে বরফ থেকে জল, এই যে পরিবর্তন সেটাকে বলা হয় অবস্থার পরিবর্তন, ঠিক আছে। অর্থাৎ ছিল বরফ, কিছু একটা হয়েছে দিয়ে কী হচ্ছে, বা উষ্ণতা নিয়েছে দিয়ে কী হচ্ছে, জলে পরিণত হয়েছে। তো এই যে বরফ থেকে জলে পরিণত হওয়াকে কী বলা হয়, অবস্থার পরিবর্তন। অর্থাৎ এটা একটা অবস্থা, এই অবস্থা থেকে কী হয়েছে, জলে পরিণত হয়েছে, অর্থাৎ এটা কি সলিড অবস্থা। তাহলে সলিড থেকে লিকুইডে পরিণত হয়েছে, তো সলিড থেকে লিকুইডে পরিণত হয়েছে, তার মানে কি তার অবস্থার পরিবর্তন হয়েছে। তো এই যে অবস্থার পরিবর্তন সেটাই হচ্ছে এইটা। অর্থাৎ অবস্থার পরিবর্তন কি, অর্থাৎ কঠিন থেকে তরলে বা তরল থেকে বাষ্পে পরিণত হওয়ার যে মানে পদ্ধতি, সেটাকেই বলা হয় কি অবস্থার পরিবর্তন। তো অবস্থার পরিবর্তন বলতে গেলে এখানে আমরা কি জানি যে অবস্থার পরিবর্তন মানে কিভাবে হয়, আমরা জানি যে সলিড থেকে কী হয়, অর্থাৎ কঠিন থেকে তরল, তাই তো, কঠিন থেকে হচ্ছে তরল থেকে হয় গ্যাস। তো এই যে কঠিন থেকে তরল হওয়ার জন্য যে পদ্ধতি সেটাকে বলা হয় কি গলন পদ্ধতি। অর্থাৎ গলন কাকে বলা হয়, এখান থেকে তোমার পেয়ে যাবা যে গলন কী হচ্ছে, কঠিন থেকে তরলে পরিণত হওয়ার পদ্ধতি। আবার তরল থেকে কী হচ্ছে, গ্যাসে পরিণত হওয়াকে কী বলা হয়, বাষ্পীভবন, তাই তো, অর্থাৎ বাষ্পীভবন। তাহলে এই যে তরল থেকে গ্যাসে পরিণত হচ্ছে এটাকে কী বলা হচ্ছে, বাষ্পীভবন বলা হচ্ছে। আবার যদি তরল থেকে কঠিনে আসি, তাহলে তরল থেকে কঠিনে আসার যে পদ্ধতি সেটাকে কী বলা হয়, হিমায়ন বলা হয়, ঠিক আছে, হিমায়ন। আর গ্যাস থেকে তরলে আসার জন্য যে পদ্ধতি সেটাকে কী বলা হয়, গ্যাস থেকে তরলে আসার যে পদ্ধতি সেটাকে বলা হয় কি ঘনীভবন, তাই তো। অর্থাৎ তীরচিহ্ন এভাবে হবে ঘনীভবন। তাহলে দেখো যে কঠিন থেকে তরলে যাচ্ছি সেই পদ্ধতির নাম কি গলন, তরল থেকে গ্যাসে যাচ্ছি বাষ্পীভবন, গ্যাস থেকে কি আসছি, তরলে আসছি, ঘনীভবন হচ্ছে, তরল থেকে কঠিনে আসছি কি হচ্ছে, হিমায়ন হচ্ছে, ঠিক আছে। অর্থাৎ কতগুলো অবস্থার পরিবর্তন হচ্ছে এবং কোন পদ্ধতিকে কী বলা হয় না বলা হয় সেগুলো আমরা বলে দিলাম। এবার যদি কঠিন থেকে গ্যাসে পরিণত হয় সরাসরি, তাহলে কি হবে, কঠিন থেকে গ্যাসে পরিণত হয় কে কর্পূর ন্যাপথ্যালিন, তাই তো। এরা কী হয়, কঠিন থেকে সোজাসুজি তরলে পরিণত না হয়ে কোথায় পরিণত হয়, গ্যাসে পরিণত হয়। অর্থাৎ কঠিন থেকে গ্যাস যদি হয় তাহলে সেই যে পদ্ধতি সেটাকে কী বলা হয়, কঠিন থেকে গ্যাসে সেই পদ্ধতিকে কী বলা হয়, সেই ঊর্ধ্বপতন বলা হয়, ঠিক আছে। অর্থাৎ এটাকে বলা হয় ঊর্ধ্বপতন। তাহলে কঠিন থেকে গ্যাসে পরিণত হওয়াকে কী বলা হয়, ঊর্ধ্বপতন বলা হয়। এবার গ্যাস থেকে যদি সোজাসুজি কঠিনে আসে তাহলে কী বলা হয়, এটাকে অবক্ষেপণ বলা হয়, ঠিক আছে, অবক্ষেপণ। বেশ, তাহলে কঠিন থেকে গ্যাসে ঊর্ধ্বপতন আর গ্যাস থেকে কঠিনে অবক্ষেপণ, ঠিক আছে। তাহলে গ্যাস থেকে যদি কঠিনে আসে সেই পদ্ধতির নাম কি অবক্ষেপণ বলা হয়, এবং কঠিন থেকে গ্যাসে যাওয়াকে কী বলা হয়, ঊর্ধ্বপতন বলা হয়, ঠিক আছে। তা এই যে গ্যাস কঠিন থেকে গ্যাসে যাচ্ছে, তরলে পরিণত হচ্ছে না, এভাবে কয়েকটা উদাহরণ যদি চাই তাহলে কী হবে, কর্পূর ন্যাপথ্যালিন, ঠিক আছে। এইগুলো কী হয়, সোজাসুজি তরলে পরিণত না হয় কোথায় পরিণত হয়, গ্যাসে পরিণত হয়, অর্থাৎ কঠিন থেকে গ্যাসে পরিণত হয় তাপ দিলে পরে।
তো এই যে জিনিসগুলো এখান থেকে তোমাকে জিজ্ঞেস করতে পারে যে এই যে গলনাঙ্ক, হিমাঙ্ক কী? তো গলনাঙ্ক বা হিমাঙ্ক কী হচ্ছে যে কোনো একটা যদি আমি প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ নিই তাহলে যে নির্দিষ্ট উষ্ণতায়, ঠিক আছে, অর্থাৎ প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে যে নির্দিষ্ট উষ্ণতায় কোনো একটা সমসত্ব মিশ্রণ নিলাম, সেই সমসত্ব মিশ্রণ মানে অন্য কোনো মিশ্র পদার্থ থাকবে না বা অন্য কোনো অপদ্রব্য মিশ্রিত থাকবে না, যদি এরকম কোনো একটা পদার্থ নিই প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে, ঠিক আছে, নির্দিষ্ট উষ্ণতায়, তো এই যে নির্দিষ্ট উষ্ণতায় প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে কোনো একটা পদার্থ যদি কঠিন থেকে আমি কিনি, কঠিন থেকে যদি আমার মানে তরলে পরিণত হয়, তো এই যে কঠিন থেকে তরলে পরিণত হওয়ার মানে যে পদ্ধতি বা যে প্রয়োজনীয় তাপ, সেই পদ্ধতিকে কি বলা হয়? গলনাঙ্ক বলা হয়, ঠিক আছে। অর্থাৎ যে তাপমাত্রায় এমন প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে যে নির্দিষ্ট উষ্ণতায় কোনো সমসত্ব পদার্থ কঠিন থেকে তরলে পরিণত হয়, সেই কঠিন থেকে তরলে পরিণত হওয়ার পদ্ধতিকে কি বলা হয়? গলনাঙ্ক বলা হয়। এবং হিমাঙ্ক কাকে বলবো? হিমাঙ্ক ঠিক উল্টোটা হবে। তাহলে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে যে নির্দিষ্ট উষ্ণতায় তরল পদার্থ কঠিনে পরিণত হয় তাকে কি বলা হয়? হিমাঙ্ক বলা হয়। তো হিমাঙ্ক আর গলনাঙ্কের মধ্যে যদি সম্পর্ক বলে তাহলে হিমাঙ্ক আর গলনাঙ্কের মধ্যে সম্পর্ক হচ্ছে যে হিমাঙ্ক কি হবে? হিমাঙ্ক এবং গলনাঙ্ক অর্থাৎ ফ্রিজিং পয়েন্ট এবং মেল্টিং পয়েন্ট। মেল্টিং পয়েন্ট মানে হচ্ছে কি গলনাঙ্ক, আর ফ্রিজিং পয়েন্ট মানে হচ্ছে কি মানে হিমাঙ্ক। তো এই যে এরা কী হয়? পরস্পরের সঙ্গে সমান হয় সমসত্ব মিশ্রণের ক্ষেত্রে। যদি অন্য কোনো পদার্থ যদি মিশ্রিত থাকে তখন কী হবে? আলাদা আলাদা হবে। যেমন কাঁচ, রবার, এগুলো কি হয়? এদের ক্ষেত্রে ফ্রিজিং পয়েন্ট এবং মেল্টিং পয়েন্টটা সমান হয় না, ঠিক আছে। অর্থাৎ গলনাঙ্ক এবং হিমাঙ্ক কী হয়? আলাদা আলাদা হয়। তো অ্যাকচুয়ালি কী হবে এখানে যদি জিজ্ঞেস করে যে গলনাঙ্ক এবং হিমাঙ্কের মধ্যে সম্পর্ক কী বলো, তখন কি বলবে যে সমসত্ব পদার্থের ক্ষেত্রে গলনাঙ্ক এবং হিমাঙ্কের মান কী হয়? সর্বদাই সমান হয়। যদি অন্য কোনো মিশ্র পদার্থ হয় যেমন কাঁচ, কাগজ, ঠিক আছে, এগুলোর ক্ষেত্রে কী হবে? কাঁচের ক্ষেত্রে কী হয়? কাঁচ, মোম ইত্যাদি, তাদের ক্ষেত্রে কী হবে? যে গলনাঙ্ক এবং হিমাঙ্কের মানটা কী হয়? আলাদা হয়ে যায়, ঠিক আছে। তো আশা করি বুঝতে পেরেছ। তো এরপরে যেটা বলেছে যে লিনতাপ কাকে বলা হয়? দেখো এখানে কি হলো? অবস্থার পরিবর্তন তো হচ্ছে, এবার হচ্ছে কি লিনতাপ কী? লিনতাপ হচ্ছে, দেখো এটা কি হয়? আমরা কি জানি যে বরফ থেকে কি হয়? বরফ থেকে জল, তাই তো, বরফ থেকে জল, জল থেকে কি হচ্ছে? বাষ্প অর্থাৎ গ্যাস সৃষ্টি হচ্ছে। তো এই যে বাষ্প অর্থাৎ বরফ থেকে জল সৃষ্টি হলো, তো দেখো যে জল, বরফ থেকে যখন জল সৃষ্টি হয় তখন কি হয়? এটা যদি 0 ডিগ্রি সেন্টিগ্রেডে আমার কি হয়? 0 ডিগ্রি সেন্টিগ্রেডে থাকে, তাহলে এই যে জলটা পাবো, বরফ থেকে যে জলটা পাবো সেটা কত হবে? 0 ডিগ্রি সেন্টিগ্রেড হবে, ঠিক আছে। আবার যদি জলটা ফুটানো হয় তাহলে জল থেকে আবার বাষ্প কখন হবে? এটা জলটা কখন ফুটতে শুরু করে? 100 ডিগ্রি সেন্টিগ্রেডে ফুটতে শুরু করে, ঠিক আছে। অর্থাৎ 100 ডিগ্রি সেন্টিগ্রেডে কী হবে? জলটা বাষ্পে পরিণত হবে, অর্থাৎ যে বাষ্পটা আমি পাবো সেই যে উষ্ণতা হবে সেটা হবে কি 100 ডিগ্রি সেন্টিগ্রেড। তো এই যে দেখো যে জল থেকে কী হলো? জল থেকে জল মানে বরফ থেকে জল সৃষ্টি হলো, তো 0 ডিগ্রি সেন্টিগ্রেড, অর্থাৎ এখানে তো উষ্ণতার পরিবর্তন হচ্ছে না, অর্থাৎ আপেক্ষিক তাপ এখানে আসবে না। তাহলে কী এমন আছে যে কী করছে? অবস্থার পরিবর্তন করছে। তো এখানে যে অবস্থা যেটা রয়েছে সেটা হচ্ছে কি লিনতাপ। লিনতাপ মানে হচ্ছে যে একটা লুকিয়ে থাকা তাপ কোথায় রয়েছে? অবস্থার পরিবর্তনের জন্য দায়ী থাকছে কে? এই লিনতাপটা। অর্থাৎ এই যে বরফ থেকে জলে পরিণত হওয়ার জন্য যে তাপটা লাগে সেটা হচ্ছে কি 80 ক্যালোরি, অর্থাৎ লিনতাপের পরিমাণ হচ্ছে কি 80 ক্যালোরি। আর লিনতাপ কী করে বার করা হয়? লিনতাপের সমীকরণটা কি? লিনতাপের সমীকরণটা হচ্ছে কি কিউ সমান এম ইন্টু এল। অর্থাৎ আপেক্ষিক তাপের ক্ষেত্রে কী পেয়েছিলাম? আপেক্ষিক তাপের ক্ষেত্রে প্রয়োজনীয় তাপ পেয়েছিলাম আমরা কি? কিউ সমান এম এস ডেল্টা টি। এটা হচ্ছে কি স্পেসিফিক হিটের জন্য, এটা মনে রাখবে যে স্পেসিফিক হিটের জন্য কী হচ্ছে? অর্থাৎ আপেক্ষিক তাপ যদি বার করতে বলা হয় উষ্ণতা বৃদ্ধির জন্য, অর্থাৎ জল থেকে জল বা বরফ থেকে বরফ, এভাবে কিছু একটা যদি উষ্ণতা পরিবর্তন হয় তখন সেটাকে কী বলা হয়? আপেক্ষিক তাপ বলা হয়। আর এটা হচ্ছে কি এই যে সমীকরণটা, এটা হচ্ছে লিন তাপের জন্য, অর্থাৎ প্রয়োজনীয় তাপ মানে অবস্থার পরিবর্তনের জন্য প্রয়োজনীয় তাপ হচ্ছে কি এটা। তাহলে লিনতাপ কাকে বলবো? লিনতাপ হচ্ছে যে তাপমাত্রা যদি আমার একই থাকে, মানে কি এখানে 0 ডিগ্রি সেন্টিগ্রেড, এটাও 0 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে তাপমাত্রা একই থেকে কোনো পদার্থের যদি অবস্থার পরিবর্তন করতে যে প্রয়োজনীয় তাপ লাগে সেটাকে বলা হয় কি লিনতাপ, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। তো এই লিনতাপের পরিমাণ অর্থাৎ উষ্ণতা একই রেখে কোনো পদার্থের অবস্থার পরিবর্তন করার জন্য যে প্রয়োজনীয় তাপের প্রয়োজন হয় তাকে বলা হয় কি লিনতাপ। আশা করি বুঝতে পেরেছো। তো লিনতাপের এই যে প্রয়োজনীয় তাপ বলছি, সেই প্রয়োজনীয় তাপের মানটা কি হবে? কিউ সমান এম ইন্টু এল। এলটা কি? এলটাই হচ্ছে এখানে লিনতাপ বা লেটেন্ট হিট, আর এমটা কি? এমটা হচ্ছে কি ভর, ঠিক আছে। এমটা ভর, এটা হচ্ছে কি লিনতাপ। তো এইভাবেই তোমাদেরকে বার করতে হবে যে লিনতাপ কি। তাহলে লিনতাপ কাকে বলবো? যে অবস্থার পরিবর্তনের জন্য যে তাপের প্রয়োজন হয় তাকে বলা হয় কি লিনতাপ, ঠিক আছে।
তো আশা করি বুঝতে পেরেছো। যদি কোনো ডাউট থাকে তো আমাকে কমেন্ট করে জানাবো, অবশ্যই সলভ করে দেবো। এবার এখান থেকে তোমাকে প্রশ্ন জিজ্ঞেস করতে পারো যে জল থেকে গ্যাসে যখন পরিণত হচ্ছে বা জল থেকে বাষ্পে পরিণত হচ্ছে তখন তার তাপমাত্রা কত হচ্ছে? এটাকে ধরে নেওয়া হয় যে 537 ক্যালোরি। তো মোটামুটি এটাকে 540 ক্যালোরি ধরে নেয়। ঠিক আছে, হিসেব কাটা সুবিধা করার জন্য এটাকে কত ধরে নেয়? 540 ক্যালোরি ধরে নেওয়া হয় বা কাউন্ট করে নেওয়া হয় যে আলিন তাপটা কত? 540 ক্যালোরি। তো আশা করি বুঝতে পেরেছ। যদি কোনো ডাউট থাকে তাহলে কমেন্ট করে জানাবা, অবশ্যই সলভ করে দেবো। থ্যাংক ইউ।